আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর যে অনলাইন জিওগ্রাফি ক্লাস চলছিল, দেখো পুজোর ছুটির পর এটা থার্ড ক্লাস। এর আগের ক্লাসে আমি ভারতের প্রতিবেশী দেশ দুটি ক্লাস নিয়ে ভারতের প্রতিবেশী দেশ সম্পর্কে আলোচনা করেছি। আজকেও আমাদের প্রতিবেশী দেশ সম্পর্কে আলোচনা করব এবং আর একটি ক্লাস পেলে ভারতের প্রতিবেশী দেশ শেষ হয়ে যাবে, অর্থাৎ 4টি ক্লাস আমি প্রতিবেশী দেশ শেষ করব। দেখো, আগেও বলেছি যে আমাদের যে অনলাইন পরীক্ষা এটা মূলত শর্ট কোশ্চেন বেসিস পরীক্ষা এবং তার সাথে সাথে যেহেতু প্রতিবেশী দেশ সম্পর্কে সাধারণত শর্ট কোশ্চেনই আসে, অতএব শর্ট কোশ্চেন গুলো অর্থাৎ খুঁটিয়ে পড়তে হবে কোনখানে কি আছে, মানচিত্রটা সবসময় মাথার মধ্যে রাখতে হবে। দেখো, এটা ভারতবর্ষের আমি ছবি এঁকেছি, এটা ভারতবর্ষ, পাশে তার প্রতিবেশী দেশগুলো, অর্থাৎ ভারতের পাশের যে দেশ তাকে ভারতবর্ষের প্রতিবেশী দেশ বলে। এই ভারতবর্ষের পাশের প্রতিবেশী দেশগুলো দেখো, পশ্চিম দিকে আছে, একদম পশ্চিম দিকে আছে। এটাকে যদি আমি নর্থ বলি তাহলে এটা হবে সাউথ, এইটা হবে ওয়েস্ট, আর এইটা হবে ইস্ট। তাহলে পশ্চিম দিকে আছে, এখানে আছে পাকিস্তান, এখানে আছে আফগানিস্তান, এখানে আছে আফগানিস্তান। তাহলে পশ্চিম দিকে দুটি দেশ পেলাম, পাকিস্তান এবং আফগানিস্তান। দেখো, উত্তর দিকে আছে, এখানটায় আছে আমরা জানি চীন, চীন আছে উত্তর দিকে। আর আছে এখানে আছে নেপাল, নেপাল এবং এখানে আছে ভুটান উত্তর দিকে। তাহলে 3টে দেশ পেলাম, নেপাল, ভুটান এবং চীন। দেখো, পূর্ব দিকে আছে, এখানে আছে আমরা জানি বাংলাদেশ, পূর্ব দিকে আছে বাংলাদেশ। এগুলো আমি আগেও পড়িয়েছি, আবার করাচ্ছি যাতে তোমাদের মানচিত্রটা সবসময় মাথায় থাকে। বাংলাদেশ, তারপরে আছে এইদিকে আছে মায়ানমার, অর্থাৎ পূর্বেও দুটো দেশ আছে, বাংলাদেশ এবং মায়ানমার। দক্ষিণ দিকেও দেখো দুটো দেশ আছে, এখানে আছে শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা। রেখাগুলো মনে হচ্ছে ছোট হয়ে যাচ্ছে একটু। আর এদিকে আছে ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ মালদ্বীপ, মালদ্বীপ। তাহলে দেখো, মোট 9টি প্রতিবেশী দেশ মনে রাখা খুব সহজ। দেখো, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, চারিদিকটাই কিন্তু দুটো করে আছে, কেবলমাত্র উত্তর দিকে 3টে আছে। তাহলে 4 দুগুণে 8, একটাই বেশি আছে 3টে। দেখো, উত্তরে শুধু 3টে আছে, কি কি আছে? নেপাল, চীন এবং ভুটান। এই সমগ্র অংশ জুড়ে চীন, এইদিকে আছে নেপাল, এই আছে ভুটান। তাহলে ভারতের 3টে, উত্তরের 3টে প্রতিবেশী দেশ চীন, নেপাল, ভুটান। দক্ষিণে আছে দুটো, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং শ্রীলঙ্কা। এবং পশ্চিম দিকে আছে দুটো, পাকিস্তান এবং আফগানিস্তান। এবং পূর্ব দিকেও দুটো আছে, কি? বাংলাদেশ এবং মায়ানমার। তাহলে মোট ভারতবর্ষের যে 9টি প্রতিবেশী দেশ, সব থেকে ছোট প্রতিবেশী দেশ বলেছি মালদ্বীপ এবং সব থেকে বড় প্রতিবেশী দেশ হচ্ছে চীন। তাহলে ভারতের যে প্রতিবেশী দেশগুলো, এই 9টি প্রতিবেশী দেশ সব সময় তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। চিত্রটা যদি মাথায় রাখো তাহলে 9টি প্রতিবেশী দেশ সম্পর্কেও মনে থাকবে কোনটা কোন দিকে কার অবস্থান। আমি এর আগের ক্লাসে নেপাল এবং ভুটান সম্পর্কে আলোচনা করেছি। আজকে পূর্ব দিকের দুটো আলোচনা করব, বাংলাদেশ এবং মায়ানমার সম্পর্কে আলোচনা করব। দেখো, তাহলে আমরা বাংলাদেশের মানচিত্রটা সকলে দেখতে পাচ্ছি, বাংলাদেশের মানচিত্রটা সকলে দেখতে পাচ্ছি। এরপরে বাংলাদেশ এবং মায়ানমার সম্পর্কে আমরা জানবো। দেখো, বাংলাদেশ কোন জায়গায় তাহলে অবস্থানটা হবে? বাংলাদেশের যে অবস্থান, দক্ষিণ এশিয়ার ভারতের পূর্ব দিকে অবস্থিত একটি রাষ্ট্র। এইটা দক্ষিণ এশিয়া, আমরা জানি ভারতবর্ষের অবস্থানটা প্রায় দক্ষিণ পূর্ব এশিয়া। আর দক্ষিণ এশিয়ায় ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত একটি রাষ্ট্র, এটা পূর্ব দিকে বলেছি। তাহলে ভারতবর্ষের পূর্ব দিকে একটি রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ, অবস্থান হচ্ছে ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত। এর ক্ষেত্রফল 1,48,460 বর্গ কিমি।
এর যে ক্ষেত্রফল, বাংলাদেশের ক্ষেত্রফল, আমরা এখন তাহলে বাংলাদেশ সম্পর্কে জানবো। এই দিকটায় লিখি বাংলাদেশ। বাংলাদেশ সম্পর্কে জানবো। এর ক্ষেত্রফল 1,48,460 বর্গ কিলোমিটার। তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার। ক্ষেত্রফল সবসময় বর্গ কিমিতে হয়, আয়তন যেহেতু। আর কোন জায়গার দৈর্ঘ্য হলে তখন শুধু কিমিতে হতো। তাহলে এখানকার বাংলাদেশের রাজধানী আমরা সকলেই জানি, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকা থেকে বলো দেখিনি কলকাতার দূরত্ব, মানে সময়ের পার্থক্য কত? বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। 30 মিনিট সময়ের পার্থক্য, 30 মিনিট সময়ের পার্থক্য, অর্থাৎ আধ ঘন্টা বেশি হবে। যেহেতু বাংলাদেশ ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত, আমরা জানি পূর্ব দিকে অবস্থিত, আমরা ক্লাস 7-এ পড়েছি। পূর্ব দিকে কি হয়? পূর্ব দিকে সবসময় সময় বেশি হয়, কারণ সূর্য পূর্ব দিকে ওঠে, তাই সময় পূর্ব দিকে সবসময় বেশি হয় এবং পশ্চিম দিকে সময় কম হয়। তাহলে রাজধানী হয়ে গেল ঢাকা। ক্ষেত্রফল হয়ে গেল 1,48,460 বর্গ কিলোমিটার। এই দেশের জনসংখ্যা প্রায় 15,62,00,000। 2016 গণনা অনুসারে প্রায় 15,62,00,000। তাহলে জনসংখ্যা 15,62,00,000। 15,62,00,000 হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা। বাংলাদেশের সরকারি ভাষা আমরা সকলেই জানি বাংলা, আর লিখছি না। এবং প্রধান ধর্ম, বাংলাদেশের যে প্রধান ধর্ম এটা ইসলাম ধর্ম, এটা আমরা সকলেই প্রায় জানি। বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম। আমাদের ধর্ম কিন্তু মুসলিম নাই, আমরা মুসলিম জাতিতে মুসলিম, কাস্ট মুসলিম, কিন্তু আমাদের ধর্ম রিলিজিয়ান হচ্ছে ইসলাম। এটা আমরা কিন্তু অনেকে ভুল করে ফেলি। কাস্ট হচ্ছে আমাদের মুসলিম, কিন্তু রিলিজিয়ান হচ্ছে ইসলাম। বাংলাদেশের যে সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং, 1230 মিটারের উচ্চতা। কেওক্রাডং সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গ। শর্ট কোশ্চেন গুলো মূলত মনে রাখতে হবে, এগুলো সবসময় কাজে লাগবে। কেওক্রাডং 1280 মিটার, এই 1230 মিটার, সরি, কেওক্রাডং 1230 মিটার। কেওক্রাডং ঠিক অবস্থানটা এরকম জায়গায়, ছবিটা ভালো হয়নি তাই বোঝা যাচ্ছে না। এরকম জায়গা হচ্ছে কেওক্রাডং এর অবস্থান। পর্বতের চিহ্ন কি আমরা দিই? পর্বত শৃঙ্গর এরকম চিহ্ন দিতে হয়, সিঙ্গারার মতো অনেকটা। পর্বত শৃঙ্গ 1230 মিটার কেওক্রাডং, এখানে কেওক্রাডং এর অবস্থান। তাহলে এর অবস্থানটা আমরা জানতে পারলাম। বাংলাদেশের সব থেকে প্রধান যে নদী বা দীর্ঘতম নদী আমরা কি জানি? মেঘনা। বাংলাদেশের যে প্রধান নদী মেঘনা, আমি আর লিখছি না এদিকে। বাংলাদেশের প্রধান নদী হচ্ছে মেঘনা। এর দৈর্ঘ্য প্রায় 264 কিমি। মেঘনার দৈর্ঘ্য 264 কিমি। আর বাংলাদেশের যে সমস্ত প্রধান শহর আছে, চট্টগ্রাম, শ্রীহট্ট, খুলনা, ঢাকা ইত্যাদি। ঢাকা তো আছে, তার সাথে সাথে আছে চট্টগ্রাম, শ্রীহট্ট, খুলনা এবং ঢাকা। তাহলে বাংলাদেশের প্রধান, এখানে কি কি দ্রব্য আমদানি করা হয়? যেমন লৌহ ইস্পাত আমদানি করা হয়, রাসায়নিক দ্রব্য আমদানি করা হয়, তার সাথে বিভিন্ন খাদ্যদ্রব্য, জ্বালানি আমদানি করা হয়। খাদ্যদ্রব্য, জ্বালানি, লৌহ ইস্পাত ইত্যাদি এখানে প্রধান আমদানিজাত দ্রব্য। তাহলে বাংলাদেশের প্রধান আমদানিজাত দ্রব্যগুলো কি হলো? লৌহ ইস্পাত, যন্ত্রপাতি, খাদ্যদ্রব্য, জ্বালানি ইত্যাদি। এবং এখানকার রপ্তানিজাত দ্রব্যের মধ্যে প্রধান হচ্ছে বিভিন্ন পোশাক। আমরা জানি ঢাকার মসলিন কাপড় খুব বিখ্যাত, সেরকম এখানে বিভিন্ন পোশাক,
পাট এবং বাংলাদেশে সব থেকে বেশি পাট উৎপাদন হয়, তাই পাট এবং পাটজাত দ্রব্য এখানকার প্রধান রপ্তানিজাত দ্রব্য। এছাড়া সামুদ্রিক মাছ, বিভিন্ন কৃষিজাত দ্রব্য রপ্তানি করা হয়। তাহলে আমরা বাংলাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত কিন্তু জানলাম। এই বাংলাদেশের অবস্থান, এই বাংলাদেশ সম্পর্কে সংক্ষেপে জানলাম। দেখো বলেছি যে দক্ষিণ এশিয়ার ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত বাংলাদেশ, এর ক্ষেত্রফল প্রায় 1,48,460 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 15,62,00,000 বর্গ কিলোমিটার। দেখো এখানে জনঘনত্ব কিন্তু বেশ প্রবল, ভালো জনসংখ্যা ঘনত্ব আছে, যথেষ্ট মানে জনঘনত্বপূর্ণ বাংলাদেশ। এর সর্বোচ্চ শৃঙ্গ কেওক্রাডং, এর প্রধান নদী মেঘনা এবং এখানকার প্রধান শহর চট্টগ্রাম, খুলনা, ঢাকা ইত্যাদি। তাহলে এই বাংলাদেশ সম্পর্কে আমরা সংক্ষেপে জানলাম। এগুলো মূলত শর্ট কোশ্চেন গুলোই তোমাদের পড়তে হবে। আর দেখো বাংলাদেশের থেকে শিল্প বলতে সেরকম কিছু নেই, কৃষি ভিত্তিক যে শিল্প আছে, অনেক সময় বলে বাংলাদেশের কৃষি ভিত্তিক শিল্প সম্পর্কে সংক্ষেপে লেখো, যদি আসে আমি কিছু বলে দিচ্ছি। দেখো বাংলাদেশ আমরা জানি ভারতবর্ষের মতোই একটি কৃষি প্রধান দেশ। ভারতবর্ষের মতো বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এখানে কৃষি প্রধান যদি দেশ হয়, এখানকার প্রধান যে রপ্তানিজাত দ্রব্য হবে কৃষিজাত দ্রব্য, মানে কৃষি থেকে উৎপাদিত দ্রব্য, মানে বিভিন্ন প্রকার পোশাক বা বিভিন্ন যে বনজ শিল্প, কৃষিজ এবং বনজ শিল্প এখানে গুরুত্বপূর্ণ। আর আমরা জানি বাংলাদেশের পাট বাংলাদেশের সর্বপ্রধান শিল্প। পাট বাংলাদেশের প্রধান শিল্প। প্রায় 80টি পাটকল কাছাকাছি থাকায় এখানে প্রায় 80টি পাটকল খুব কাছাকাছি আছে। আমাদের যেমন আহমেদাবাদে খুব কাছাকাছি অনেক পাটকল রয়েছে। এই কাপড় বস্ত্র বয়ন শিল্প, আহমেদাবাদে পাটকল নয়, বস্ত্র বয়ন শিল্প, ওই জন্য আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে। এরকম বাংলাদেশেও খুব কাছাকাছি পাটকল, যেমন ঢাকাতে, নারায়ণগঞ্জে, চট্টগ্রাম, খুলনা ইত্যাদি বিভিন্ন শহরে খুব কাছাকাছি 80টা পাটকল আছে। খুব কাছাকাছি অবস্থান করায় এখানে বাংলাদেশে আমদানিজাত এবং রপ্তানিজাত দ্রব্যের সুবিধা হয়। এছাড়া বিভিন্ন এখানে চা শিল্পে শুদ্ধ অগ্রগতি লাভ করেছে। এই পাট শিল্পের পাশাপাশি এখানে কাগজ শিল্প, চিনি শিল্প, সিমেন্ট শিল্প, জাহাজ মেরামতি শিল্প ইত্যাদি শিল্পে এখানে অগ্রগতি লাভ করেছে। আর বাংলাদেশ আরেকটা বিশেষ কুটির শিল্পে বেশ উন্নত, মানে ছোট যে শিল্পগুলো তাকে কুটির শিল্প বলে। বাংলাদেশ কুটির শিল্পেও যথেষ্ট উন্নত। কিন্তু আমরা কি জানি বাংলাদেশে খনিজ সম্পদের খুব অভাব রয়েছে, তাই খনিজ সম্পদের অভাব থাকা এখানে সেরকম বড় শিল্প গড়ে ওঠেনি। তাহলে বাংলাদেশের শিল্প সম্পর্কে আমরা কি জানতে পারলাম, যে এখানকার যে প্রধান শিল্প তা কৃষি ভিত্তিক শিল্প, যেমন পাট শিল্প, বস্ত্র বয়ন শিল্প এখানে প্রধান উন্নতি লাভ করেছে। ঢাকার মসলিন কাপড় বিখ্যাত, কিন্তু এখানে বিভিন্ন যে খনিজ দ্রব্যের অভাবের কারণে বৃহৎ শিল্প গড়ে ওঠেনি। তবে এখানে কিছু শিল্প যেমন গড়ে উঠেছে রাসায়নিক সার শিল্প, সিমেন্ট শিল্প, জাহাজ মেরামতি শিল্প ইত্যাদি শিল্প গড়ে উঠেছে। তাহলে এই হলো আমাদের বাংলাদেশ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এরপরে চলো আমরা মায়ানমার সম্পর্কে জানি। দেখো মায়ানমারের অবস্থানটা একই বলবো আমরা। মায়ানমারের অবস্থানটা, এইটা হলো মায়ানমার, দেখো এটা মায়ানমার পাশে। মায়ানমারের অবস্থানটা একই বলবো, যে দক্ষিণ এশিয়ার একেবারে ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত মায়ানমার, ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থিত মায়ানমার। তাহলে এর অবস্থান কি, ভারতবর্ষের পূর্ব দিকে অবস্থান করছে মায়ানমার। এর ক্ষেত্রফল হচ্ছে 6,76,578 বর্গ কিলোমিটার। 6,76,000 এইখানে এইদিকে লিখছি মায়ানমার। মায়ানমার এর প্রথম এই দিকগুলোই লিখছি। ক্ষেত্রফল 6,76,578 বর্গ কিলোমিটার। 6,76,578 বর্গ কিলোমিটার। মায়ানমারের রাজধানী, আমরা জানি মায়ানমারের রাজধানী, আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর বেশিরভাগই রাজধানী সবাই আমরা জানি আশা করছি। এর সাথে সাথে আমরা বিভিন্ন দেশের যে রাজধানী, প্রতিবেশী দেশ ছাড়া অন্যান্য দেশেরও রাজধানী মুখস্থ করতে হবে। তোমরা তো কুইজে দেখেছি রাজধানী আলোচনা ধরো প্রায়, অতএব সমস্ত দেশের রাজধানী কিন্তু জানতে হবে।
মায়ানমারের রাজধানী হচ্ছে নেপাইদাও। নেপাইদাও। এবং এখানকার জনসংখ্যা হচ্ছে 5,96,00,000, 5,69,00,000। 2016 সাল অনুসারে এখানকার জনসংখ্যা হচ্ছে 5,69,00,000। দেখো একবার খেয়াল করো আয়তনে, দেখো ক্ষেত্রফলে, বাংলাদেশের ক্ষেত্রফল 1,48,460 বর্গ কিলোমিটার। আর এইটাই দেখো 6 লক্ষ, 1 লক্ষ আর 6 লক্ষ, কত গুণ বেশি বাংলাদেশের থেকে মায়ানমার। তাহলে আয়তনে বাংলাদেশের থেকে মায়ানমার অনেক বৃহৎ। বড় হওয়া সত্ত্বেও দেখো জনসংখ্যা কোথায় বেশি? মায়ানমারের থেকে বাংলাদেশের জনসংখ্যা অনেক বেশি, অনেক। দেখো মায়ানমারের জনসংখ্যা 5 কোটি আর এর হচ্ছে 15 কোটি। বাংলাদেশ আয়তনে ছোট কিন্তু জনসংখ্যা এর 3 গুণ। অর্থাৎ এ থেকে আমরা বুঝতেই পারি যে মায়ানমারের তুলনায় বাংলাদেশের জনঘনত্ব অনেক বেশি। মায়ানমারের তুলনায় বাংলাদেশের জনঘনত্ব অনেক বেশি। এর বাংলাদেশের যে আয়তন এর প্রায় 6 গুণ বেশি। মায়ানমার 6 গুণ বড় হওয়া সত্ত্বেও জনসংখ্যা এর থেকে 3/1 ভাগ। এর যা জনসংখ্যা 3/1 ভাগ, 15 কোটি এর 5 কোটি। তাহলে একবার ভাবো যে বাংলাদেশের জনঘনত্ব মায়ানমারের তুলনায় কত বেশি। জনঘনত্ব বলতে প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে জনঘনত্ব বলে। মানে যে মোট আয়তন আছে আর যে মোট জনসংখ্যা সেইটাকে যে ভাগ সেইটাকে বলা হচ্ছে জনঘনত্ব। তাহলে বাংলাদেশের তুলনায় মায়ানমারের জনঘনত্ব কিন্তু অনেক কম। মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাকাবোরাজি। মায়ানমারের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কাকাবোরাজি। এদিকে লিখি, শর্ট কোশ্চেন গুলো লিখছি কেন, তোমাদের আরো ইন্টারেস্ট হবে এবং পড়তে মন যাবে, এই জন্য আরো আমি লিখে লিখে দেখাচ্ছি। কাকাবোরাজি, কাকাবোরাজি 5,581 মিটার। 5,581 মিটার। এর মায়ানমারের যে দীর্ঘতম নদী তার নাম হচ্ছে কিন্তু ইরাবতী। দীর্ঘতম নদী, মায়ানমারের দীর্ঘতম নদী হচ্ছে ইরাবতী। এর দৈর্ঘ্য হচ্ছে 2170 কিমি। 2170 কিমি। 2170 কিমি। এখানকার প্রধান যে শহর আছে, মায়ানমারের যে প্রধান শহর আছে, নেপাইদাও ছাড়া ইয়াঙ্গন, মান্দালয়, মৌলমিন, নেপাইদাও ইত্যাদি। নেপাইদাও, মৌলমিন, মান্দালয়, ইয়াঙ্গন ইত্যাদি হচ্ছে। ইয়াঙ্গন বলতে আমরা আগে যেটা ইয়াঙ্গন, এটা রেঙ্গুন। মায়ানমারে রেঙ্গুন আমরা দেখবো নাম শুনেছি, রেঙ্গুন নাম শুনেছি, এটা কি বলা হচ্ছে? ইয়াঙ্গন। ইয়াঙ্গন, মান্দালয়, মৌলমেন এইখানকার নেপাইদাও প্রধান শহরগুলোর মধ্যে পড়ে। এবং এখানে যে আমদানিজাত দ্রব্য আছে, সার, যন্ত্রপাতি, পরিবহন যান, এগুলো হচ্ছে এখানকার প্রধান আমদানিজাত দ্রব্য। এবং রপ্তানিজাত দ্রব্যের মধ্যে প্রধান হচ্ছে চাল, 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 সেগুন কাঠ, মাছ ইত্যাদি, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি এখানকার রপ্তানিজাত দ্রব্য। তাহলে এই মায়ানমার সম্পর্কেও আমরা সংক্ষেপে আলোচনা করলাম। এখানকার সংক্ষেপে যে এখানকার আয়তন কত, এর রাজধানী কি, এখানকার জনসংখ্যা কেমন, এখানে সর্বোচ্চ শৃঙ্গ কি আছে। কাকাবোরাজির যে সর্বোচ্চ শৃঙ্গ ঠিক এই যে জায়গাটায় মিশছে এইখানটায় হবে সর্বোচ্চ শৃঙ্গ। এগুলো তোমাদের ম্যাপ পয়েন্টিং এ কাজে লাগবে বলে আমি দেখিয়ে দিচ্ছি। সর্বোচ্চ শৃঙ্গ এখানে কাকাবোরাজি। এখানে যেমন কেওক্রাডংটাকে দেখিয়েছি, মানে যে সর্বোচ্চ শৃঙ্গ ওইখানটায় হবে। দেখো মায়ানমারের শিল্প তেমন আসে না, এলে আসে বনজ সম্পদের কথাটা মায়ানমারের আসে, বনজ এবং খনিজ সম্পদ। মায়ানমার খনিজ সম্পদে বেশ উন্নত।
বনজ এবং খনিজ সম্পদটা আছে। মায়ানমার খনিজ সম্পদে বেশ উন্নত। এখানকার যে ইরাবতী এবং চিন্দুইন যে নদী দুটো আছে, এই অববাহিকায় খনিজ তেল পাওয়া যায়। মায়ানমারের ইরাবতী নদী এবং চিন্দুইন যে নদী আছে, এখানে খনিজ তেল পাওয়া যায়। এছাড়া এখানে যে সমস্ত খনিজ দ্রব্য পাওয়া যায় তার মধ্যে প্রধান হচ্ছে টিন, সীসা, দস্তা, টাংস্টেন, বিভিন্ন মূল্যবান পাথর কিন্তু মায়ানমারে পাওয়া যায়। প্রচুর মূল্যবান পাথর পাওয়া যায়। যেমন মায়ানমারে একটা মূল্যবান পাথর পদ্মরাগমণি, পৃথিবী বিখ্যাত। পদ্মরাগমণি পৃথিবী বিখ্যাত। আর এখানে যে তাহলে এখানে খনিজ সম্পদ সম্পর্কে আমরা জানলাম। এখানে কি কি? টিন, সীসা, দস্তা, টাংস্টেন। সীসা বলতে যেগুলো দেখবে তোমরা কেউ যদি মাছ ধরো ছিপের আংটা হিসেবে ব্যবহার করো, ওগুলোকে বলা হয় সীসা। ব্যাটারিতে ব্যবহার করা হয়, দেখবে ব্যাটারিতে যে প্যাকটা থাকে ওটা হচ্ছে সীসা ব্যবহার করা হয়। এই টিন সম্পর্কে তো আমরা জানি, দস্তার হাড়িগুড়ি সবাই আমরা জানি এরকম। আর মূল্যবান পাথর পদ্মরাগমণি এখানে বিখ্যাত। আর ইরাবতী এবং চিন্দুইন নদী অববাহিকায় খনিজ তেলও পাওয়া যায়। আর এখানে যে বনজ সম্পদ, অনেক সময় বনজ সম্পদ দিয়েও প্রশ্ন আসতে পারে। এখানে দেখো জনসংখ্যা কম হওয়ার প্রধান যে কারণ মায়ানমারে, তোমাদের যদি আসে মায়ানমারে জনসংখ্যা কম হওয়ার এত কম হওয়ার কারণ কি? এখানে প্রায় 67% বনভূমি রয়েছে। মায়ানমারে প্রায় 67% বনভূমি রয়েছে, তাই এখানে কিন্তু বনজ সম্পদে যথেষ্ট উন্নত। এখানে যে বনভূমি আছে তাকে আমরা 3 ভাগে প্রধানত ভাগ করতে পারি। এখানে যে মায়ানমারের যে বনজ সম্পদ আছে তাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা চিরসবুজ অরণ্য, একটা পর্ণমোচী বৃক্ষের অরণ্য, আর একটা তৃণভূমি। চিরসবুজ অরণ্য বলতে যেগুলো সারা বছর যাদের পাতা সবুজ হয়ে থাকে তাদের চিরসবুজ অরণ্য বলে। বিশ্বের প্রায় 70% সেগুন কাঠ এই মায়ানমার থেকে সংগৃহীত হয়। প্রায় 70%। মানে যে আমাদের দেখবে সব থেকে ভালো কাঠ কিন্তু সেগুন কাঠের হয়। দেখবে সেই খাটের যে কাঠ, সেগুন কাঠ, বিশ্বের প্রায় গোটা পৃথিবীর 70% খাট কিন্তু এই মায়ানমার থেকে সংগৃহীত হয়। এছাড়া কিছু পরিমাণ বাঁশ বেতও পাওয়া যায়। এগুলো চিরসবুজ অরণ্যের মধ্যে পড়ে। এদের প্রধান যে চিরসবুজ অরণ্য তার মধ্যে আছে পিনকাডো, আয়রনউড এবং সেগুন। আর এই সেগুনের জন্য বিখ্যাত। কি বললাম? বিশ্বের প্রায় 70% সেগুন কাঠ এই মায়ানমার থেকে সংগৃহীত হয়। এখানে যে পর্ণমোচী অরণ্য আছে, পর্ণমোচী বলতে পাতা ঝরা, যে সমস্ত উদ্ভিদ একটা নির্দিষ্ট ঋতুতে গাছের পাতা ঝরে যায় তাকে পর্ণমোচী অরণ্য বলে। এই পর্ণমোচী অরণ্য এখানে দেখা যায়। এখানে বিশেষত ওই পশ্চিম দিকের যে মালভূমি অঞ্চল আছে, এই পশ্চিমের মালভূমি অঞ্চলে পর্ণমোচী অরণ্য দেখা যায়। এখানে যে পর্ণমোচী অরণ্যের মধ্যে প্রধান হচ্ছে শাল, শিশু, শিমুল, অর্জুন ইত্যাদি। শাল, শিশু, শিমুল, অর্জুন এখানকার প্রধান পর্ণমোচী উদ্ভিদ। আর যে তৃণভূমি দেখা যায় দেশের মধ্যভাগে, এই মধ্যে একদম শুষ্ক অঞ্চল আছে, মরু অঞ্চলের মতো আছে, এই মধ্যে তৃণভূমি দেখা যায়। এই তৃণভূমি ও কাটা ঝোপ এইগুলো দেখা যায় মধ্যভাগে। তৃণভূমি বলতে বিভিন্ন প্রকার ঘাস এবং কাটা ঝোপঝাড় দেখা যায়। আর একটা কি, অন্যান্য যে সমস্ত এখানে অরণ্য আছে, পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় অরণ্য আছে। এই পার্বত্য অঞ্চলগুলোতে এই উপরের দিকে সরলবর্গীয় অরণ্য আছে এবং এই নিচের দিকে উপকূল অঞ্চলে ম্যানগ্রোভ অরণ্য লক্ষ্য করা যায়। তাহলে আমরা আজকে মায়ানমার এবং বাংলাদেশ সম্পর্কে সংক্ষেপে জানতে পারলাম।